মাঠে জুয়ানরা কাজ করতেছে, তার গো জৈবন দেখাইতেছিলি বুঝি? হ, দেখাবো না? দেখাবি দেখাবি বলিয়া লাথি মারাবার জন্য একবার পা তুলিয়া হীরালাল গজর গজর করিতে করিতে চলিয়া গেল। সুভদ্রার হাতে অসহ্য যন্ত্রণা। উঠান ঝাঁট দেওয়া, রান্না করা, বাসন মাজা, যখন একা থাকে তখন কোঁকায়। বৃদ্ধ হীরালাল একবার প্রশ্ন করে না, কেমন আছিস? কিন্তু হাতে খালি চুন হলুদ লাগাইয়া সুভদ্রা অল্প কয়েকদিনের মধ্যে সারিয়া ওঠে। হীরালালের আরম্ভ হয় কাশি। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। এখন শুনবেন জৈবন। গল্প রমেশচন্দ্র সেন, পাঠ চন্দন সেন। জৈবন। ধু ধু করে বিশাল প্রান্তর, শুকনা মাটি আর ধুলা, ধুলা আর মাটি। মাটির ঢেলাগুলি রোদে পুড়িয়া পুড়িয়া লোহার গোলার মতন গরম হয়। মাঠের দিকে আর চাওয়া যায় না। ফসলের সময় কতকগুলি কুঁড়ে ঘর ওঠে, লোকে বলে বাসা। ধান কাটা হইলে যে যার বাসা ভাঙিয়া নিজ নিজ গ্রামে ফিরিয়া যায়। থাকে শুধু একখানা ঘর আর 2টি প্রাণী। তারা দুটিতে কিছুদিন হইল এইখানে নিড় বাঁধিয়াছে, আর ভাঙে নেই। বর্ষায় যখন চারিদিকে থই থই করে জল, মাঝিমালদারা তখন দূর হইতে এই কুঁড়ের আলো দেখিয়া বিলের মধ্যে পাড়ি ধরে। বলে, ভাগ্যিস বুড়া বয়সে হীরালাল ভালোবাসার সেরাক জ্বালছিল। হীরালাল সচ্ছল গৃহস্থ, 5খানা তার হাল, 7টি বলদ, টিনের ঘর 3খানা, মরাই ভরা ধান, ঘর ভরা পুত্র পুত্রবধূ, নাতি নাতনির দল। মানুষটা তার জাতের মাতব্বর। তাই বৃদ্ধ বয়সে সে যখন সংসার ছাড়িয়া তরুণী সুভদ্রাকে লইয়া বিলে আসিয়া ঘর বাঁধিল, ব্যাপারটা আর গোপন রহিল না। জানিল পরগনার যুবা বৃদ্ধা তরুণ তরুণী সবাই। সুভদ্রা বাল বিধবা, হীরালালের বাড়ির ধান ভানে, একবেলা ভাত পায়, আর এক বেলার জন্য পায় নারিকেলের মালার 1 মালা খুদ। উহার কিছু সিদ্ধ করিয়া খায়, বাকিটা বেচিয়া তেল নুনের সংস্থান করে। থাকে হীরালালের ঢেঁকি ঘরের এক পাশে। সে এই জায়গাটুকু দরমার বেড়া দিয়া ঘিরিয়া দিয়াছে। নিজের সম্পর্কে মেয়েটি বেশ সজাগ। আশ্রয়দাতা বাড়ির আবহাওয়ার মধ্যে সে নিজেকে একপাশে গুটাইয়া রাখে। তরুণদের দিকে মাথা তুলিয়া চায় না, মেয়েদের খুশি রাখিবার চেষ্টা করে। হীরালালকে সম্বোধন করে আপনে বলিয়া, কিন্তু প্রকৃতি দৈন্যের বাধা মানে না। তার সমস্ত অঙ্গ যৌবন লাবণীতে ভরিয়া ওঠে। হীরালাল বলে, জৈবন বটে ভদ্রার, আমার 5 দুয়ারের পাকুড় বৃক্ষটার মতন। তার 5 দুয়ারে অর্থাৎ অন্দরমহলের দিকে একটা পাকুড় গাছ আছে। 3 বছরের গাছটা এর মধ্যে আশপাশের পুরানো হিজল, বরুণ নইলে নোনা গাছগুলিকে ছাড়াইয়া উঠিয়াছে। সুভদ্রার ধৃত্য যৌবন ভঙ্গির কাছে যেমন হার মানিয়াছে আশপাশের 10-20 বাড়ির তরুণীর দল। এই যৌবন একদিন গভীর রাত্রে হীরালালকে ঢেঁকি ঘরে টানিয়া আনিল। ব্যাপারটা এমনই অভাবনীয় যে তরুণী ভয়ে ও বিস্ময়ে কোনো প্রতিবাদ করিল না। গরিবের মেয়ে সে, অসহায়। তার নামে অল্প বিস্তর নিন্দাকুৎসা ছিল। চৈত্র বৈশাখে কচি আমের ঝোলের মতন লোকে তাতে তৃপ্তি পাইত। কিন্তু হীরালালের কোনো দুর্নাম ছিল না। লোকে বলিত, মানুষটা দৃঢ় যেন শালের খুঁটি। সেই মানুষ সুভদ্রাকে লইয়া ঘর ছাড়িল, নিড় বাঁধিল বাসাইলের বিলে। দুজনে আছে বেশ। এই বিলে তার 10 বিঘা জমির 4 বিঘা হীরালাল নিজেই চষে, বাকিটা চাষ করে ছেলেরা। হীরালাল জমিতে ধান কলাই পায়,
ফুটি কাঁকুড় কুমড়া প্রভৃতি আনাজও পায় 5 রকম। সে চাষ করে, মাছ ধরে, হাট হইতে তেল নুন মশলা কিনে আনে। সুভদ্রা রাঁধে, উঠান ঝাড় দেয়, ঘর লেপে, মাঠ হইতে গোবর আনিয়া ঘুঁটে দেয়। হীরালাল মশগুল হইয়া থাকে। নিজস্ব ভাষা ও ভঙ্গিতে সুভদ্রাকে আদর করে, বলে সোনাটুকু আমার, মণিটুকু আমার। হাট হইতে লাল লাল জিলাপি আনিয়া তার মুখে পুড়িয়া দেয়। মাঠের ছোট ছোট কচ্ছপ আনিয়া বলে, এই দিয়া বেনুন রাঁধ, লগে কাঁচা ফাপুয়া দিস কিন্তু। পেঁপেকে বলে সে ফাপুয়া। কাঁচা পেঁপে দিয়ে কাছিমের মাংস তার বড় প্রিয় খাদ্য। এইভাবে কাটে 4 বৎসর। 4বার শীত গ্রীষ্ম বর্ষা ঘুরিয়া আসে। শরতের চাঁদ দুগ্ধ ধবল চাঁদোয়ার দিগন্ত ছাইয়া ফেলে। বসন্তের বাতাসে শীত শুষ্ক প্রকৃতি আবার সঞ্জীবিত হয়। বর্ষায় ঘরের মধ্যেও তাদের মাচা বাঁধিয়া থাকিতে হয়। মাচার উপরেই হয়তো মাছ লাফাইয়া উঠে। মনের আনন্দে হীরালাল গান ধরে, মোটা গলায় মেঠো গান। জলের উপর দিয়া গানের সুর দিগন্তে ভাসিয়া যায়। কখনো কখনো সে বলে, তোর কোলে একটা সাওয়াল দেখলে বড় সুখ পাইতাম ভদ্ররা। হীরালালের মনের আনন্দ বয়সের ভাঙন ঠেকাইয়া রাখিতে পারে না। সমস্ত শরীর ঘিরিয়া এক জড়তা আসে। স্ফূর্তির অভাব, আলস্য এসব কখনো তার ছিল না। কিন্তু আজকাল নড়িয়া বসিতেই ইচ্ছা করে না। কাজের মধ্যে যে আনন্দ পাইত তাহা আর নাই। কাজ করিতে হয় তাই করে, ঠিক যেন কলের পুতুল। একদিন সে প্রশ্ন করিল, এমন হইল কেন রে ভদ্ররা? সুভদ্রা কহিল, ও ঠিক হইয়া যাবে। ঠিক আর হয় না। মাস 2 পরের কথা। উজ্জ্বল দুপুর, বাংলার আর 5টি চৈতালি দিনেরই মতন নীল নির্মল আকাশ। কিছু দূরে রূপমতির গাং দিয়া পালের নৌকা যাইতেছিল। হীরালাল বলিল, কি সুন্দর হইলদা পাল। সুভদ্রা বলে, হইলদা নয়, লাল। লাল? চক্ষুরত্ন তাহলে গেছে। হীরালাল অত্যন্ত খেদের সহিত বলে, বয়স কিন্তু আমার অত বেশি না। ওপারের ডাক্তার ভুঁইয়ার দাদা প্যারি ভুঁইয়া এখনো বিনা কাছে পত্তর পড়তে পারে, আর আমি পালের রং ঠাহর করতে পারি না। লাল রে কই হইলদা? সুভদ্রা বলে, ভুল হয়তো আমারই হয়েছে, পাল্টা সম্ভব হইলদাই ছিল। তা নয় রে, ভুল তোর হয় না, হইছে আমারই। বয়সের ভেরম। ক্রমে ক্রমে অনেক কাজেই ভুল শুরু হয়, ভুল ধরা পড়ে। সঙ্গে সঙ্গে হীরালাল অনুভব করে আত্মপ্রত্যয়ের অভাব। সুভদ্রার কাজগুলি কি নিখুঁত, সে কেমন আত্মপ্রত্যয়ের সঙ্গে সব করে। আঁকশে দিয়া পেঁপে পাড়িবার সময় যে পেঁপেটি পাড়িতে চায় ঠিক তারই উপর যাইয়া আঁকশিটা পড়ে। হাত একটু কাঁপে না, আর সে তুলিলেই আঁকশিটা বেতের সরু ডগার মতন দোল খায়। সুভদ্রার তৎপরতা বৃদ্ধকে তার অতীত জীবনের নানা কথা মনে করাইয়া দেয়। যৌবনে তার কাজও ছিল এইরূপ নিখুঁত। জাল বোনা হইতে বেড়ার বাঁধ দেওয়া পর্যন্ত চাষে গৃহস্থের সব কাজই সে নিপুণভাবে করিত। ঢেঁকিতে চাল ও চিঁড়া এলানোর ব্যাপারে মেয়েরাও তার কাছে হার মানিত। হীরালাল খাইতে বসিয়াছিল। সামনে তার প্রিয় খাদ্য কচ্ছপের মাংস, পেঁপে দিয়া রান্না করা হইয়াছে। সে বলিল, হয়েছে খাসা। মাংস এমন রসই করতে পারত শুধু বিশ্বাসের বউ, আর আমাগো ছোট ঠাইরন। সুভদ্রা বলিল, দি আর একটু, তোর জন্য আছে তো। এই সময় গেলাস তুলিতে যাইয়া হীরালালের হাত কাঁপিতে লাগিল। গেলাস পড়িল থালার উপর। মাংস মাখা ভাত আর জলে একাকার হইয়া গেল। সুভদ্রা হাসিয়া ফেলিল। হীরালাল বলে, হাসলি যে বড়,
সুভদ্রা কোনো উত্তর করিল না। বল, হাসলি কেন? সুভদ্রা তবুও নীরব। নিশ্চুপ রইলে যে হারামজাদি, বলিয়া হীরালাল আসন ছাড়িয়া উঠিতেই সুভদ্রা ভয়ে ভয়ে বলিল, আপনার হাত কাঁপা দেখে আসছি। অনেকদিন পরে সে আবার আজ আপনি বলে। হাত কাঁপা দেখা হাসছ? নিজের দেমাকে আর আপনি কও? বলিয়াই হীরালাল গুম হইয়া বসিয়া থাকে। ভদ্ররা তাকে দেখিয়া প্রায়ই হাসে। ধরা পড়িয়াছে শুধু আজ। যৌবনে নিজেরাও বুড়া দেখিলে, বুড়ার থপথপ চলন দেখিলে হাসিত। হীরালাল, তার বন্ধু চন্দন মোড়ল আর খালেক মিয়া, দাঁত পড়া মানুষের অনুকরণে তারা কথা বলিত। একদিন বুড়া তাকে অভিশাপ দেয়, দেখবি তোর গো মানুষ হাসবে, দেখবি। সেই অভিশাপ আজ ফলিল। সুভদ্রার হাসির পর হইতে তার দিকে চাহিলেই হীরালালের চোখ দুটি নিজের দেহের দিকে ফিরিয়া আসে। দেখে কণ্ঠার হাড় বাহির করা, লোল চর্ম শীর্ণ দেহ। এই কঙ্কালের দিকে চাহিয়াই এতদিন পরে ভদ্ররা আবার তাকে আপনি বলিয়াছে। নিজের বয়সের এই স্বাভাবিক পরিণতির জন্য সুভদ্রার উপর তার রাগ হয়। রাগ হয় আপনি বলার জন্য। মনে করে সুভদ্রা ছলনা করিয়া তাকে এখানে আনিয়াছে, ঘর ছাড়া করিয়াছে। বুড়া মানুষ সে, চোখের চেয়েও আগে তার মনে ছানি পড়িয়াছিল বলিয়া তরুণীর সেই ছলনা সে ধরিতে পারে নাই। এই সন্দেহ বৃদ্ধকে হিংস্র করিয়া তোলে। কথায় কথায় সে খুঁত ধরে, খিটখিট করে। সুভদ্রা নীরবে সব সহ্য করে বলিয়া আরো রাগিয়া যায়। বলে, ওটা একটা পশু, আর আবার তাপ উত্তাপ কি? সেদিন দুপুরে হাট হইতে ফিরিয়া সে দেখে উঠানে কতকগুলি গাছের পাতা ও খড়কুটো পড়িয়া আছে। সে গর্জন করিয়া উঠিল, উঠানটাও ঝাঁই দিতে পারো না এই বড় মানুষের বেটি? সুভদ্রা কিছু আগেই ঝাঁট দিয়াছিল। বাতাসে গাছের পাতা উড়িয়া আসিয়াছে। উড়ন্ত পাখির মুখ হইতেও পড়িয়াছে দু চারটা খড়কুটা। সুভদ্রা রান্না করিতেছিল, সে কোনো উত্তর করিল না। হীরালাল বলিল, কথা কস নেই যে, বজ্জাতি তোর হাড়ে হাড়ে। সুভদ্রা বলিল, দেখো না কাজ করতেছি। কি মুখে মুখে কথা বলা? বলিয়াই হীরালাল ছুটিয়া গিয়া তার বাহুর উপর হাতের লাঠি দিয়া জোরে আঘাত করে। সুভদ্রার হাতখানা সঙ্গে সঙ্গেই যেন অবশ হইয়া যায়। সে বলিয়া ওঠে, মাগো। সে বাহাত দিয়াই অতি কষ্টে রান্না করিয়া হীরালালকে খাওয়ায়, নিজেও 2 গ্রাস মুখে দেয়। যন্ত্রণার চোটে পেট ভরিয়া খাওয়া হয় না। যন্ত্রণা ক্রমেই বাড়িতে থাকে। হাত ফুলিয়া ওঠে। সে ভিটার উত্তরে একটা গাছের নিচে আঁচল পাতিয়া শুইয়া থাকে। পাতার ফাঁকে ফাঁকে বাতাসের শব্দ হয়, যেন যৌবনের জয়গান। সূর্যের আলো আঁকা বাঁকা রেখায় তার গায়ের ওপর আসিয়া পড়ে। বাড়ির ঠিক নিচেই ছোট ডোবা। একটা মাছরাঙা ঘুরিয়া ঘুরিয়া তার ধারে আসিয়া বসে, আবার উড়িয়া যায়। তার পাখার কাঁপন পর্যন্ত সুভদ্রার চোখে পড়ে। সোনালি হ্রদে সবুজ পাখা আরো সবুজ দেখায়। হঠাৎ পাখিটা ছো মারিয়া ডোবা হইতে একটা মাছ তুলিয়া উড়িয়া যায়। লম্বা লাল ঠোঁটের নিচে সাদা মাছটা 2-1 ধরফর করে। যন্ত্রণায় ক্লান্তিতে সুভদ্রার চোখ একবার বুঝিয়া আসে। ব্যথা বেদনা তার মন আচ্ছন্ন করিয়া রাখে। নিবিড় নীল আকাশকে যেমন আচ্ছন্ন করিয়া রাখে নিদাঘের প্রচন্ড সূর্য, তার একটু তন্দ্রার মতন আসিয়াছিল। কতক্ষণ এইভাবে ছিল নিজেই জানে না। তন্দ্রা ভাঙিলে দেখিল পাশেই হীরালাল দাঁড়াইয়া তার অনাবৃত বক্ষের দিকে চাহিয়া আছে। সুভদ্রা লজ্জায় বুকের কাপড় তাড়াতাড়ি টানিয়া দিতেই ডান হাতখানা টনটন করে ওঠে। সে বলে, উহ। হীরালাল বলিল, মাঠে জুয়ানরা কাজ করতেছে, তার গো জৈবন দেখাইতেছিলি বুঝি? হ, দেখাবো না? দেখাবি দেখাবি বলিয়া লাথি মারাবার জন্য একবার পা তুলিয়া হীরালাল গজর গজর করিতে করিতে চলিয়া গেল।
সুভদ্রার হাতে অসহ্য যন্ত্রণা। উঠান ঝাঁট দেওয়া, রান্না করা, বাসন মাজা, এক হাত দিয়াই সে সব কাজ করে। যখন একা থাকে তখন কোঁকায়, বলে, বাবা গো, আর পারি না, আমাদের তুমি নেও। বৃদ্ধ হীরালাল একবার প্রশ্ন করে না, কেমন আছিস? তরুণীর এই কষ্টে সে মনে মনে অদ্ভুত আনন্দ পায়। তার নিকট যৌবনের এই পরাজয় যেন হিংস্র আনন্দের ব্যাপার। কিন্তু হাতে খালি চুন হলুদ লাগাইয়া সুভদ্রা অল্প কয়েকদিনের মধ্যে সারিয়া ওঠে। হীরালালের আরম্ভ হয় কাশি। খুক 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 খুক, খক খক, অনবরত উদ্বেগ, সারিবার নাম নাই। এর জন্যও সে সুভদ্রাকে দায়ী করে, ভাবে ইহাও তারই কারসাজি। মাঠে তার ছেলে গনু কাজ করে। হীরালাল আশপাশে ঘোরে। গনু একদিন জিজ্ঞাসা করিল, কিছু কমা নাকি বাবা? সেই রকম যে থেকতেছে। ভাবতেছিলাম তো, সমাচারটা কইয়া ফেলাও, মনের বাষ্প তামুকের ধোঁয়ার মতন ছাড়িয়া দেও। আমি বাড়ি ফিরতে চাই। কি কস তুই? গনুও উৎসাহের সহিত বলে, বলতে দেব শশা, সে আবার জিজ্ঞাসা। ব্রতে শশা কিংবা কোনো ফল পাকুড় দিতে হইলে পুরোহিতের মতামত নেওয়ার প্রশ্ন ওঠে না। তিনি সম্মতি দিবেন ইহা যেমন ধরিয়া নেওয়া হয়, এক্ষেত্রেও সেই রকম। ঘর বাড়ি, জমি জমা, হাল বলদ সবই হীরালালের। সে ঘরে ফিরিবে, তার আবার মতামত কি? কথাটা সুভদ্রার কানে ওঠে। সে জিজ্ঞাসা করে, আপনি কি বাড়ি যাবা? ভাবছিলাম তো। মোটা গলায় জবাব দিয়া হীরালাল সামনে হইতে চলিয়া যায়। সুভদ্রার আর কোনো প্রশ্ন করিতে সাহস হয় না। কিন্তু বৃদ্ধ যাইবার দিন খালি পিছাইয়া দেয়। সুভদ্রা যদি আদর করিয়া তার গলা জড়িয়া ধরিয়া বলিত, যাবা নাকি আমানে ফেলাইয়া তুমি, তাহা হইলে কি হইত আর বলা যায় না। কাটে আরো কয়েকদিন। গনু পিতাকে জিজ্ঞাসা করে, বাড়ি যাওয়ার করলা কি? লাজ লজ্জা ঠেকে নাকি? হীরালাল উচ্চকণ্ঠে বলিয়া ওঠে, লাজ? লাজ করবো কোন হালারে? পুরুষ মাইন্সের ওরকম নটঘট হইয়াই থাকে। সুভদ্রা আবার একদিন প্রশ্ন করিল, আমার কি করিয়া যাবা কি? আমি তার কি জানি? তুমি জানো না তো জানে কেটা? হীরালাল এই প্রশ্নের জবাব দেয় না। সুভদ্রার ভয় করে। তাদের পাশের গ্রামের বুড়া মিশ্র সরলাকে ঘরের বাহির করিল। মিশ্রের ছেলে আজ বড় ডাক্তার, বেশ আছে সে। আর সরলা খাতায় নাম লিখাইয়া হাটের পাশে একখানা চালার সামনে কুপি জ্বালাইয়া পথের দিকে চাহিয়া থাকে। তাকেও কি তেমন করিয়া বাঁচিয়া থাকিতে হইবে নাকি? ভাবিলে গায়ে কাঁটা দেয়। উঠানে বড় একটা কাঠের বাক্স, পাশেই হুগলায় জড়ানো বিছানা, একটা ধামায় থালা, ভরণের বাটি প্রভৃতি তৈজসপত্র, আর কয়েক বস্তা ধান চাল। বাক্সের উপর সুভদ্রা বসিয়া আছে, সামনে হীরালাল, একটু দূরে দাঁড়াইয়া গনু। হীরালাল বলিল, ওঠ ভদ্ররা, জোয়ার চলিয়া গেলে যাইতে দেরি লাগবে। আজকের জোয়ারে সে বাড়ি ফিরিবে। জোয়ার চলিয়া যাওয়ার অসুবিধের কথাই তাই বারবার মনে হয়। একবারও ভাবে না সুভদ্রার কি গতি হইবে। সুভদ্রা বলে, যাইতে পারবা না আপনি? পারবো না? হ্যাঁ। তারপর বলে, মর মাগি, সর। স্বল্পবাক সুভদ্রা গনুর দিকে চায়, বলে, আমার কি করবা তোমরা? কি উপায় করবা? গনু কোনো উত্তর করে না। মাঠে ফেলাইয়া যাবা আমারে? চাউল গুলিও লইয়া যাবা? ও সওয়াল পান, ও বোঝে কি? কবেই বা কি? ওঠ, বাক্স সারিয়া ওঠ। বলিয়াই হীরালাল সুভদ্রার হাত ধরিয়া হ্যাঁচকা টান দেয়। তার হাতের একগাছা কাচের চুড়ি বাক্সের শিকলে লাগিয়া ভাঙিয়া যায়। হাত কাটিয়া রক্ত পড়িতে থাকে। সুভদ্রা আর এক হাত দিয়া বাক্স চাপিয়া ধরে। আরম্ভ হয় টানাটানি। বৃদ্ধ হীরালাল যুবতী সুভদ্রাকে টানিয়া তুলিতে পারে না, তাতে আরো রাখিয়া যায়।
শেষ মুহূর্তে কি পরাজয় স্বীকার করিতে হইবে? না না না, সে অসম্ভব। হীরালাল এবার একটা লাঠি দিয়া সুভদ্রার পিঠে একঘা বসাইয়া দেয়। সুভদ্রা কাতরাইয়া ওঠে। গনু বলে, করো কি বাবা? কণ্ঠ তার রুক্ষ কর্কশ। হীরালাল মুহূর্তের জন্য থমকাইয়া দাঁড়ায়, তারপর দ্বিগুণ বেগে সুভদ্রার হাতের উপর আঘাত করে। সে তবুও বাক্সটা ছাড়ে না। তার মনে হয় কাঠের এই জিনিসটা তার শেষ আশ্রয়, তাদের উভয়ের মধ্যে শেষ বন্ধন। ওটা ছাড়িলে তার অবস্থা হইবে হালবিহীন নৌকার মতন। গনু এতক্ষণ রাগে ফুলিতেছিল। সে বলিল, মায়া ডারে মারিয়া ফেলবা নাকি? বলিয়াই পিতার হাত হইতে লাঠিখানা কাড়িয়া নেয়। হীরালাল বলে, আলবাত মারব। আমি মারবো না কি মারবি তুই? কাছেই ছিল একখানা বৈঠা। সেইখানা তুলিয়া লইয়া সে সুভদ্রার দিকে রুখিয়া যাইতেই গনু তাকে কাছে টানিয়া লইয়া আড়াল করিয়া দাঁড়ায়। আর একটু হইলেই বৈঠাখানা গনুর মাথাতেই পড়িত। সে হাত দিয়া ঠেকায়, হাত ফাটিয়া রক্ত পড়িতে থাকে। জৈবন দেখা বলছ হারামজাদা, সেজন্য মোরে সরাইতে চাও? বলিয়াই হীরালাল বৈঠাখানা ফেলিয়া দিয়া সেইখানে বসিয়া পড়িল। সুভদ্রা তখন গনুর হাতের মধ্যে একটু একটু কাঁপিতেছে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।